গুড ইভিনিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট গাইডেন্স ইউটিউব চ্যানেল। তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো, পছন্দ করছো, তার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ। অনেকে আবার জানতে চেয়েছিলে যে আমাদের গাইডেন্সশিপ প্রোগ্রামের ব্যাপারে, তাই তোমাদের জন্য আমরা ইকোনমিক্সের একটা প্রাথমিক ধারণার ভিডিও আপলোড করছি। চলো দেখে নিই কেমন চলছে আমাদের গাইডেন্সশিপ প্রোগ্রাম। ইকোনমি বা ইকোনমিক্স, তাহলে ইকোনমি কাকে বললে সেটা বললাম, যেটা হচ্ছে বেসিক্যালি স্কার্স রিসোর্স তোমার কাছে যেটা আছে সেইটা কিভাবে তুমি সব থেকে ভালো ব্যবহার করবে। ওকে, এবার ইকোনমি যখন হলো তারপরে কথা আসছে ইকোনমিক্স কাকে বলে। তাহলে যেই সোশ্যাল স্টাডিজের সাবজেক্টে ইকোনমি নিয়ে পড়াশোনা করা হয় তাকেই বলা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সে এছাড়াও আর কি পড়াশোনা করা হয়? প্রোডাকশন। প্রোডাকশন মানে নতুন কোনো জিনিস উৎপাদন। যেমন ধরো তোমাদের হাতে এখন তোমরা মোবাইল ফোন নিয়ে ক্লাস করছো, সেই যে মোবাইল ফোনটা প্রোডাকশন হয়েছে সেইটা কিভাবে হয়েছে, কতটা, কিভাবে, কি কম্পোনেন্ট ইউজ করে কতটা কম খরচে করা গেছে কনজাম্পশন। ওই মোবাইল ফোনটা বানিয়েছিল স্যামসাং কোম্পানি বা অ্যাপল কোম্পানি, সেটা তোমার কাছে পৌঁছেছে, তুমি সেটা ব্যবহার করছো, তুমি সেইটা ব্যবহার করে কতটা লাভবান হচ্ছ, কত টাকা দিয়ে কিনেছো, কতটা প্রফিট হয়েছে, এই সমস্ত কথাবার্তা। আর থাকছে ট্রান্সফার অফ ওয়েলথ। ট্রান্সফার অফ ওয়েলথটার শর্টে যদি আর একটু কিছু বলি তাহলে এরকম ভাবতে পারো যে ধরো ইন্ডিয়া আছে আর ইন্ডিয়ার বাইরে একটা কোনো কান্ট্রি আছে। যেরকম আমরা জানি ফরেন রেমিটেন্সেস যাকে বলি, ধরো আমাদের দেশেরই কোনো একজন মানুষ দুবাইতে বা কাতারে কাজ করতে গেছে, সেখান থেকে সে টাকা বাড়িতে পাঠাচ্ছে, এটাই ধরতে পারো ট্রান্সফার অফ ওয়েলথ বা ট্রান্সফার অফ মানি। এই সমস্ত জিনিসপত্র নিয়ে পুরো কাজ হবে ইকোনমি বা ইকোনমিক্সে। আমি বেসিক্যালি এখন একটা খুব প্লেন ভ্যানিলা একটা পিপিটি শো করছি। এটা কিন্তু পড়ার জন্য অতটা উপযোগী নয়, আসলে পড়াশোনা একটু পরে হবে, সেই পিপিটিটা বার করবো। তার আগে যারা নতুন ইকোনমি পড়ছো বা যারা ইকোনমিতে ভয় পেয়ে যাও তাদের জন্য একটু ছবি টবি দিয়ে এইটা বানানো আর কি। যে তাহলে ইকোনমিক্স এর আমরা কি জিনিস বেসিক্যালি পড়লাম বা বুঝলাম সেটা বললাম। এবার ইকোনমিক্স কে আবার যদি বলি, ইকোনমিক্স কে দেখার দুটো ধরন আছে। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স? মাইক্রো ইকোনমিক্স মানে যেখানে আমরা ইন্ডিভিজুয়াল ইকোনমিক ব্যাপারটা দেখবো। মানে যদি আমি বলি আমাদের পুরো দেশ, পুরো দেশের কথা আমরা ভাবছি না, পুরো দেশের মধ্যে তুমি একজন ব্যক্তি, তোমার কথা ভাবা হচ্ছে, বা আরেকজন ব্যক্তি আমাদের ক্লাসের এক মেম্বার তার কথা ভাবা আছে, এরকম ইন্ডিভিজুয়াল লেভেলে দেখা হবে। মানে মানুষ মানুষ হিসেবে দেখা হবে, তোমার পরিবার হিসেবে দেখা হবে, তাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো কথাটার মানেই হচ্ছে সূক্ষ্ম, তো ছোট জিনিস যেটা সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তার পাশেই দেখো ম্যাক্রো ইকোনমিক্স এর গল্প দেওয়া আছে। ম্যাক্রো ইকোনমিক্স মানে যেখানে পুরো ইকোনমিটা পুরো একটা দেশের ক্ষেত্রে দেখা হতে পারে, পুরো পৃথিবীর হতে পারে। বেসিক্যালি ছোট ছোট জিনিসের উপরে যখন আমরা বিচার করব দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্স। যখন আমরা ইকোনমি অ্যাজ এ হোল, একটা বড় কান্ট্রি, একটা বড় কন্টিনেন্ট, একটা বড় ইকোনমির কথা পড়বো দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্স এর প্রবক্তাকে অ্যাডাম স্মিথ, ওনার ব্যাপারে পড়বো। ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। 1776 এর ওই দ্য ওয়েলথ অফ নেশন সেই বইটার কথাও জানবো। আর ম্যাক্রো ইকোনমিক্স যদি জনক বলা হয় সেটা হচ্ছে জে এম কিলস। এই জন মেন কিলস 1936 তার একটা বই লিখেছিলেন, জেনারেল থিওরি অফ ইন্টারেস্ট অ্যান্ড মানি। এখানে ম্যাক্রো ইকোনমিক্স এর উনি ধারণা দেন। তাহলে বুঝতে পারলাম ইকোনমিক্স কে আমরা দুটো লেন্সে দেখবো। যখন সূক্ষ্মাতি সূক্ষ্ম আমাদের ইন্ডিভিজুয়াল লেভেল দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্স, যখন ওইটাই বড় লেভেলে আসবে তখন ম্যাক্রো ইকোনমিক্স। তাদের প্রবক্তাগুলোর নাম বললাম। এছাড়াও ইকোনমিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কোনোটাকে ক্যাপিটালিস্ট ইকোনমি বলা হয়, কোনোটাকে মিক্সড ইকোনমি বলা হয়, কোনোটাকে সোশ্যালিস্ট ইকোনমি বলা হয়। ক্যাপিটালিস্ট মানে যেখানে প্রফিটের উপরে বেশি জোর দেওয়া হবে। ক্যাপিটালিস্ট ইকোনমিক্সের প্রবর্তা অ্যাডাম স্মিথ, যিনি মাইক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে ছিলেন। ক্যাপিটালিস্ট ইকোনমির একটা যদি উদাহরণ বলি, ইউএসএ, ইংল্যান্ড, এই সমস্ত কান্ট্রি। সোশ্যালিস্ট ইকোনমিস্ট মানে যেখানে প্রফিটের উপরে নয়, ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক, মানে জনগণের জনকল্যাণ, সেইটা হচ্ছে সরকারের মূল লক্ষ্য, তাকে সোশ্যালিস্ট বা কমিউনিস্ট ইকোনমি বলা হয়। এক্সাম্পল হিসেবে ফর্মার ইউএসএসআর, মানে রাশিয়ার যেটা ভেঙে গেছে আগে, মানে ইউএসএসআর ভেঙে যে 11টা কান্ট্রি হয়েছে তার ভেতরে কথা বলা হচ্ছে। চায়না বা বর্তমান রাশিয়া, তারাও অনেকটা সোশ্যালিস্ট ঘেঁষা বা কমিউনিস্ট ঘেঁষা। প্রপার সোশ্যালিস্ট বা কমিউনিস্ট কান্ট্রি এই মুহূর্তে কেউ নেই। কেন? সেটা সম্ভবই নয়। সেটার কারণগুলো পরে বলবো। আর আমাদের দেশ হচ্ছে মিক্সড ইকোনমির উদাহরণ, যেখানে কিছুটা প্রফিটের হিসেব মতো আদানি আম্বানিও থাকবে, কিছুটা সরকার জনকল্যাণের জন্য পিএমজেওয়াইও চালাবে।
এইটা হচ্ছে মিক্সড ইকোনমি, যেখানে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর থাকবে। অনেকের মনে কোশ্চেন আসতে পারে প্রাইভেট সেক্টর কি, পাবলিক সেক্টর কি। পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর মানে এই যে কি বলে উদ্যোগপতি, আমি যে বললাম আদানি আম্বানি এরা। এছাড়াও ইকোনমিকে আরো বিভিন্ন ভাবে দেখা যায়, সেগুলো আমরা এখানে দেখছি। ডেভেলপমেন্টের ওপরে এগুলো আমরা পড়ে এসেছি, যে ওই বলি প্রাচ্য পাশ্চাত্য বা ইস্ট ওয়েস্ট। সেছাড়াও আমরা বলি ডেভেলপড ইকোনমি, ডেভেলপিং ইকোনমি, আন্ডার ডেভেলপড ইকোনমি। সেই ডেভেলপড ইকোনমি কারা? আগেই যারা পড়লাম ক্যাপিটালিস্ট যারা ছিল, ইউএসএ বা ইংল্যান্ড, ওরা হচ্ছে ডেভেলপড ইকোনমি। এছাড়াও ডেভেলপিং ইকোনমি হিসেবে দেখো আমরা ইন্ডিয়া, যারা আমরা গ্রো করছি, আমরা এখনো ডেভেলপড হইনি। এই ডেভেলপড, ডেভেলপিং আর আন্ডার ডেভেলপড। আন্ডার ডেভেলপড কারা? যাদের ইনকাম খুব কম, যারা হচ্ছে মূলত আফ্রিকান কান্ট্রিজ। এই ডেভেলপড, ডেভেলপিং, আন্ডার ডেভেলপড এর ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের হিসেব মতো একটা ডলারের লিমিট আছে। মানে কোনো একটা কান্ট্রির পার ক্যাপিটা ইনকাম মানে দেশের যদি টোটাল ইনকাম ধরো 100 টাকা, দেশের দেশবাসীর সংখ্যা 100 জন, তাহলে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1। মাথা পিছু আয়, মাথা পিছু আয় হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রুল আছে, যেখানে ডেভেলপড ইকোনমির জন্য একটা দাম আছে, মানে আয় আছে, ডেভেলপিং ইকোনমির জন্য একটা আয় আছে, আন্ডার ডেভেলপড জন্য একটা আয় আছে। আমি বলবো সবাইকে সার্চ করে এইটা নিজের খাতায় লিখে রাখতে। এছাড়াও অপারেশনের কথাটা বললাম, এই যে প্ল্যান্ড ইকোনমি আর আনপ্ল্যান্ড ইকোনমি। একটু আগে আমরা যেটা পড়লাম সোশ্যালিস্ট, একে বলা হয় প্ল্যান্ড ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি তাকে বলা হয় আনপ্ল্যান্ড বা মার্কেট ইকোনমি। এছাড়াও ফরেন ট্রেড, ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি মানে যে দেশ তার আশেপাশে বা আদার সমস্ত দেশের সাথে ট্রেড করে। ট্রেড মানে হচ্ছে যাকে আমরা বলি আয় ব্যয়, সরি, কোন একটা গুডস এর ইম্পোর্ট এক্সপোর্ট, তাকে আমরা বলছি ট্রেড। মানে যদি আমি বলি ভারত ইউএসএ থেকে কাঁচা তেল আনায়, তারপরে সেই তেলকে আমাদের দেশে শোধন করে ইউরোপিয়ান ইউনিয়নকে বেচে দেয়, এইটা হচ্ছে ফরেন ট্রেড। দেশের বাইরের থেকে কোনো জিনিস বা সার্ভিস দেওয়া নেওয়া করা হয়। আবার ক্লোজড ইকোনমি কারা? যারা নিজের দেশের বাইরে কারোর সাথে কোনো রকম ট্রেড করে না। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি নর্থ কোরিয়া। আচ্ছা, নেচার অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে এই যে ইকোনমিকে কয়েকটা সেক্টরে ভাগ করা যায়, এরপরেই নিচের স্লাইডটা আছে। তার ভেতরে যদি বলি দেশটা মূলত কৃষি প্রধান, তাহলে তাকে বলবো এগ্রিকালচারাল। যদি বলি দেশটা মূলত শিল্প প্রধান, তখন তাকে বলবো ইন্ডাস্ট্রিয়াল। এইখানে যে গ্রাফটা আছে, এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, এর ব্যাপারে আরো ডিটেলসে বলবো। যারা প্রথমবার পড়ছো তাদের বলবো এই স্লাইডটা একবার গো থ্রু করতে, তারপরে নেক্সট স্লাইড যেটা আমি দেখাবো সেটা করতে। প্রাইমারি সেক্টর মূলত কৃষিকাজ, সেকেন্ডারি সেক্টর মূলত ম্যানুফ্যাকচারিং, টার্সিয়ারি সেক্টর মূলত সার্ভিস সেক্টর, কোয়াটারনারি তার থেকে উপরে সার্ভিস সেক্টর, কুইনারি তার থেকে উপরে সার্ভিস সেক্টর। কি এগুলো আমি অবশ্যই ডিটেলসে বলবো, আমি একটা বেসিক ওভারভিউ দিচ্ছি লিখে। তারপরে আমরা কি পড়বো? তারপরে আমরা পড়বো জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি। এগুলো কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই হামেশাই পেপারে খবর শুনবে আমাদের দেশ জিডিপি তে 4 নম্বর হয়ে গেছে সারা পৃথিবীতে। কি জিনিস এগুলো? নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এগুলো সব ডিটেলসে পড়বো পরের স্লাইডে। আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য এগুলো লিখে রেখেছি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি, সব ধীরে ধীরে পাওয়া যাবে। যে জিডিপির কথা আমি বলেছিলাম সেটা এখানে দেওয়া আছে। আরেকটা কথা দেখো, এখানে লেখা আছে পারচেজিং পাওয়ার প্যারিটি। হোয়াট ইজ পারচেজিং পাওয়ার প্যারিটি? পারচেজিং পাওয়ার প্যারিটি মানে এরকম বলতে পারি, যে ধরো তুমি আমার দেশে 1 টাকা দিয়ে কি কিনতে পারো, আর ইউএসএ তে $1 দিয়ে কি কিনতে পারো। ওদের দেশের কারেন্সি ডলার, আমার দেশের কারেন্সি টাকা। কিন্তু ওই ইউএস এর $1টা যদি তুমি ইন্ডিয়াতে নিয়ে চলে আসো, তাহলে ইন্ডিয়াতে তুমি ওই $1 দিয়ে অনেক বেশি কিছু কিনতে পারবে। এইটাই হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। মানে $1, এইখানে ধরো ইউএসএ তে একজন ব্যক্তি ইনকাম করে $2000, $2000 ইনকাম করে ও ওখানে খুব কষ্টে দিন কাটায়। কিন্তু সেই $2000টাই যদি ইন্ডিয়াতে কেউ ইনকাম করে, $2000 দিয়ে সে অনেক ভালো লাইফ লিড করতে পারবে। এই ইনকাম আর খরচের যে রেশিওটা, মানে তোমার দেশের কারেন্সির যে ভ্যালুটা, সেটা অনেকটা পারচেজিং পাওয়ার প্যারিটির উপরে ডিপেন্ড করে। যাই হোক, এই সমস্ত কথাবার্তাগুলো বলবো। তারপরে আমরা প্ল্যানিং পড়বো। এগুলো কিন্তু আজকের স্লাইডে হবে তা নয়, আমি বলছি ইকোনমি আমরা কিভাবে এগোবো তার উপরে। বিভিন্ন ভাবে এই যে প্ল্যানিং ইকোনমির ক্ষেত্রে থাকবো, কিভাবে প্রথম ইকোনমির প্ল্যানিং শুরু হয়েছিল। তোমরা পড়েছো নিশ্চয়ই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তিনি প্রথম দেশের পার ক্যাপিটা ইনকাম বা ন্যাশনাল ইনকাম জাজ করেছিলেন, সেই সমস্ত কথাবার্তা থাকবে। তারপরে আমাদের দেশ স্বাধীন হবে,
তারপরে শুরু হবে প্ল্যানিং কমিশন 2014 অব্দি চলবে, 12টা প্ল্যানিং কমিশন। 2017 অব্দি হওয়ার কথা ছিল, কিন্তু 2014-তে ইউনিয়ন গভর্নমেন্ট বদলে যায়। যারা আসে পাওয়ারে তারা তারপরে নিয়ে আসে নীতি আয়োগ। নীতি আয়োগ কিভাবে কাজ করে, তার জিনিসপত্র সেগুলো জানবো। তারপরে পড়বো আরবিআই। এই আরবিআই কিন্তু আমাদের ডব্লিউবিসিএস এর সিলেবাসে ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমাদের যদি সিলেবাস দেখি তাতে কিন্তু এইটা বলা আছে যে ইকোনমিক্স অ্যান্ড দ্য রোল অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আরবিআই এর উপরে কিন্তু আমাদের অনেক বেশি জোর দিতে হবে। তারপরে পড়বো আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, হিল্টন ইয়াং কমিশন বগেরা, ন্যাশনালাইজড হয়েছিল কত সালে, আরবিআই কাজ কি, সেই কাজগুলো এখানে দেওয়া আছে। যে ইস্যুয়ার অফ কারেন্সি, আমাদের দেশে 1 টাকার কয়েন ছাড়া বাকি সমস্ত কারেন্সি ইস্যু করে আরবিআই। মনিটারি পলিসিস কি কি কাজ করে সেগুলো দেখবো। ফরেন এক্সচেঞ্জ, আমাদের দেশের 84 টাকা না 90 টাকা কোনটা ইকুয়াল টু $1 হবে সেটা আরবিআই ডিসাইড করে। এছাড়া ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, সমস্ত ব্যাংকগুলো কার কাছে টাকা জমা রাখে, কে তাদেরকে টাকা দেয়, সেগুলো ধীরে ধীরে পড়বো। তারপরে আরবিআই এর আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে মনিটারি পলিসি কমিটি। মানে আমরা দুটো জিনিস আছে, একটা আমরা পড়বো ফিসকাল কমিটি, আর একটা পড়বো মনিটারি পলিসি কমিটি। ফিসকাল প্ল্যানটা কার, সেটা হচ্ছে সরকারের, কেন্দ্র সরকারের। আরেকটা হচ্ছে মনিটারি প্ল্যান, এটা কার, এটা হচ্ছে আরবিআই। এই মনিটারি পলিসিতে কে কে থাকে, সেটা কিভাবে কাজ করে, ইনফ্লেশন বাড়লে কমলে পলিসি রেট গুলো কি করা হয়, হকিশ পলিসি কাকে বলে, ডাভিশ পলিসি কাকে বলে, অ্যাকোমোডেটিভ কাকে বলে, এগুলো সব আছে, ধীরে ধীরে জানতে পারবে যখন আরো ক্লাসে শেখবে। এইবার সেই যে বললাম আরবিআই কাজগুলো করে কিভাবে করে, আমরা এসিআরআর এসএলআর এর ব্যাপারে পড়বো পরবর্তীকালে। পলিসি রেটস এর মধ্যে রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, অনেকেই ইকোনমিক্স পড়েছো তারা হয়তো জানতে পারছো, কিন্তু এগুলো যারা পড়নি তারা ধীরে ধীরে জানতে পারবে। তারপরে ওপেন মার্কেট অপারেশন ওএমও, সেগুলো কি জিনিস সেগুলো দেখবো। এছাড়া তারপরে কোয়ালিটেটিভ ওয়ে গুলো পড়বো। এগুলো কি ছিল, এগুলো ছিল কোয়ান্টিটেটিভ টুলস মনিটারি পলিসি। তারপরে কোয়ালিটেটিভ টুলস পড়বো, যেখানে মোরাল সুয়েশন, ক্রেডিট রেশনিং, পিএসএল নর্মস, এটসেট্রা এটসেট্রা এগুলো থাকবে। তারপরে ন্যাশনালাইজেশন আসবে, মানে 1991 সালে যে ভারতে লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন হয়েছিল সেই কথাগুলো, সেগুলো পড়বো। আর এখানে যেটা বলা আছে ন্যাশনালাইজেশন মানে ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস, যেখানে 1955-এ ন্যাশনালাইজড হয় এসবিআই। তারপরে 1969-এ আরো 14টা ব্যাংক হয়। 1980-এ 6টা ব্যাংক আরো ন্যাশনালাইজড হয়। কি কারণে, কেন এগুলো, সেগুলোর ব্যাপারে ধীরে ধীরে জানবো। আর পড়বো ইনফ্লেশন। ইনফ্লেশনের এখানে গ্রাফটা একটু মানে ডেমনস্ট্রেট করতে গিয়ে ভুল হয়েছে, যেটা হচ্ছে হাইপার ইনফ্লেশনটা হবে এই জায়গাটা, গ্যালোপিংটা হবে এই জায়গাটা, আর লো বা ক্রিপিং ইনফ্লেশনটা এইটা। কি করে আমরা এই ইনফ্লেশনের ব্যাপারে দেখি, তারপরে কি করে আরবিআই বলেছে 2% থেকে 4%-এর মধ্যে রাখতে হবে, ইটিসি ইটিসি, এগুলো সব দেখতে পাবো। যাই হোক, তো এইটা ছিল গল্প আমরা কিভাবে স্লাইডে যে সব লেখা তোমাকে মাথায় রাখতে হবে তার কোনো মানে নেই। মোস্টলি হাইলাইটেড যেগুলো সেগুলো মাথায় রাখার চেষ্টা করো, এর আগে যেটা দেখা যাচ্ছিল। কিন্তু এই স্লাইডের পরেও আমি কিছু কিছু কথা বলবো বা লিখবো, বা এমন কিছু কথা হবে এই স্লাইডটা ধরো ইংলিশে দেওয়া আছে, এই স্লাইডটা তোমার বুঝতে অসুবিধে হচ্ছে, তুমি তোমার হিসেব মতো বাংলায় যদি তোমার খাতায় লিখে নাও, সেটা যদি তোমার মনে থাকে সেটাও করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, বেশ, আমি এগোচ্ছি তাহলে। হ্যাঁ, অনেকটা মানে লম্বা আছে, পিডিএফটা আজকে শেষ করতে হবে তাড়াতাড়ি। যাই হোক, এবার কি বললাম, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে আগেই বলেছি ইন্ডিভিজুয়াল লেভেল, ইন্ডিভিজুয়াল ফার্ম মানে ইউ, তোমার উপরে ফোকাস করা হবে। আচ্ছা, ম্যাক্রো ইকোনমিক্স মানে এটা হয়তো পুরো নেশনের উপরে ফোকাস করা হবে, পুরো ইন্ডিয়ার উপরে ফোকাস করা হতে পারে, ইউএস এর উপরে ফোকাস করতে পারে, এইভাবে বানানো। ঠিক আছে, ম্যাক্রো মাইক্রো ডিফারেন্সেস কি কি সেগুলো আমরা আরো পরের স্লাইডে পড়বো, সেটাই চলে আসে। এই যেই কথাটাই আগের স্লাইডে লেখা আছে এখানে, সেটা বড় করে আবার এখানে ইলাবোরেট করে দেওয়া হয়েছে। কাকে কি বলে অ্যাডাম স্মিথের বইয়ের নামপত্রও দেওয়া আছে। আচ্ছা, ইকোনমিক্স এর ভেতরে ইন্ডিভিজুয়াল লেভেলের উপরে পড়াশোনা যখন করছি তাকে আমি বলছি মাইক্রো ইকোনমিক্স, সেইটাই যখন ইকোনমি অ্যাজ এ হোল তখন সেটাকে বলছি ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সটা পড়তে গেলে বিভিন্ন রকম জিনিসপত্র লাগে, সেগুলো কি জিনিস সেগুলো দেখতে হবে। আর ম্যাক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, গভর্নমেন্ট প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল। মাইক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে গভর্নমেন্ট খুব বেশি তোমার উপরে রোল দেখাতে পারে না, সেখানে রোল যেটা প্লে করে সেটা হচ্ছে মার্কেট মেকানিজম।
যখন ম্যাক্রো ইকোনমিক্স পড়া হবে তখন সরকার, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, তারা তোমার উপরে অনেকটা বড় রোল প্লে করবে। কেন? না সেখানে অনেক রকম বড় বড় প্রবলেমে সলভ করবে সরকার, যেমন হচ্ছে আনএমপ্লয়মেন্ট হতে পারে, পভার্টি হতে পারে, ইনফ্লেশন হতে পারে, সেই সমস্ত কথাবার্তাগুলো এখানে দেওয়া আছে। এবার ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনেশন গুলো পড়লাম, সেইটা তার উপরে ডিফারেন্সেস কি কি, দুজনের পার্থক্য কি, সেই কথাই এই পুরো স্লাইডটা জুড়ে ওইটাই দেওয়া আছে। যেখানে আবার সেই একই কথা, ইন্ডিভিজুয়ালের উপরে ফোকাস করা হয়েছে, আর ইকোনমি অ্যাজ এ হোল এই কথাটা বারবার আসবে ম্যাক্রো ইকোনমিক্স পড়তে গেলে। মাইক্রো ইকোনমিক্স এর জন্য ইন্ডিভিজুয়াল প্রাইসেস, ইন্ডিভিজুয়াল আউটপুট, ম্যাক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে জেনারেল প্রাইস লেভেল, ইনফ্লেশন কাকে বলে এগুলো পরবর্তীকালে পড়বো, জেনারেল আউটপুট। বেসিক্যালি কথা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স মানে ওই যে আবার বলছি, ইউ, আর এটা হচ্ছে গোটা দেশ, এর উপরে পুরো জিনিসটা কাজ। কিরকম কি হয়, হ্যাঁ এই জিনিসটা একটা এমসিকিউ জেনারেলি আসে, যে যখন আমি বলছি মাইক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে তাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ, আর এইটাই ম্যাক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে হয়ে যায় টপ ডাউন অ্যাপ্রোচ। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এবার ম্যাক্রো ইকোনমিক্স এর সেক্টরের কথায় আসি। সেক্টর বলতে আমরা মূলত এখানে চারটে সেক্টরের কথা দেখবো। সেই চারটে সেক্টর কি কি? হাউস হোল্ড সেক্টর, প্রডিউসার সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, এক্সটার্নাল সেক্টর। হাউস হোল্ড সেক্টর মানে কি? যারা মূলত কনজামশন অফ গুডস করবে, যাকে এই জন্য কনজিউমার সেকশন বলা হয়। কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, তার মানে কি? ধরো তোমার হাতে এখন একটা মোবাইল আছে, এই মোবাইলটা তো তুমি তৈরি করোনি, এই মোবাইলটা তুমি ব্যবহার করছো। যে ব্যবহার করে তাকে বলা হয় কনজিউমার, যে বানায় তাকে বলা হয় প্রডিউসার। এই প্রডিউসারটাকে, এই যে প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অর ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি, এইটা কারা? আমি বলতে পারি অ্যাপল কোম্পানি, সে হচ্ছে প্রডিউসার। হাউস হোল্ড সেক্টরটা কনজিউমার, সেটা হচ্ছে ইউ। কনজিউমার সেকশন, বিজনেস সেকশন, বোঝা গেল? গভর্নমেন্ট সেক্টরের উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই, যেটা তোমরা জানো। সরকার, সরকার কি করে? সরকার এই প্রডিউসার সেক্টরের থেকে ট্যাক্স কালেক্ট করে, হাউস হোল্ড সেক্টরকে তারা বিভিন্ন রকম সাবসিডিজ প্রোভাইড করে। গভর্নমেন্ট এন্টিটিস impose resource allocation decisions and engaged in activities related to taxation and subsidies. সাবসিডিজটা কাকে প্রোভাইড করা হবে? কনজিউমারকে। ট্যাক্সেশন কার উপরে অ্যাপ্লাই হবে? বিজনেস সেক্টরকে। ট্যাক্সেশন কনজিউমার উপরেও হতে পারে, যেমন আমি যদি বলি ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স সরকার কারা? যারা ট্যাক্সেশন আর সাবসিডিজ এর কাজ করবে, প্লাস রিসোর্স অ্যালোকেশনের কাজ করবে। এই রিসোর্স অ্যালোকেশন মানে ওই যে একটু আগে আমরা পড়লাম ইকোনমি, তিনটে ভাগ পড়লাম, ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট আর একটা মিক্সড ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি যখন হয় তখন এই গভর্নমেন্ট সেক্টর খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন? না গভর্নমেন্ট সেক্টর এই রিসোর্সটা কিভাবে অ্যালোকেট করবে সেইটা খুব ম্যাটার করে। এছাড়া থাকছে আরেকটা এক্সটার্নাল সেক্টর। এক্সটার্নাল সেক্টরটা কি? এটা সব কয়টাকেই ইনক্লুড করছে, কিন্তু কাদের? বাইরের দেশে। মানে আমি যদি বলি এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার ভেতরে হাউস হোল্ড সেক্টর আছে, প্রডিউসার সেক্টর আছে, গভর্নমেন্ট সেক্টর আছে। ইন্ডিয়া ছাড়াও তো সারা পৃথিবীতে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেটা এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর বাকি সমস্ত হাউস হোল্ড সেক্টর, প্রডিউসার সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, তারা সবাই এক্সটার্নাল সেক্টরের মধ্যে আছে। ঠিক আছে, এরপরে চলে আসছি ফ্যাক্টর অফ প্রোডাকশন। এই ফ্যাক্টর অফ প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু আবার সেই চারটে জিনিস মাথায় রাখতে হবে। চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশন থাকে, এটাকে শর্টে অনেক জায়গায় এফসি আকারে লেখা হয়। ফ্যাক্টর কস্ট, এই কস্টটা কি কি? চারটে বেসিক জিনিস আমরা কি দেখছি। ধরো আমি বলি তোমার হাতে এই এখন একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা তোমার হাতে পৌঁছেছে, তুমি এর কনজিউমার। কিন্তু এই মোবাইল ফোনটা যে বানিয়েছে, সে বানানোর সময় বিভিন্ন ধরনের খরচ ইনকার করেছে। সেই খরচগুলো সাপোজ কি করে এলো? আমি বলছি এই মোবাইলটা তুমি কিনেছো কোন একটা দোকান থেকে, সেই দোকানটা একটা ল্যান্ডের উপরে একটা দোকান বানানো হয়েছে, তার জন্য কি লাগছে? রেন্ট লাগছে দোকানটার। এইখানে একজন কর্মচারী কাজ করছে, সেই কর্মচারী তো ফ্রিতে কাজ করবে না, তাকে কি দিতে হবে? তাকে টাকা দিতে হবে, দ্যাট ইজ ওয়েজেস। আচ্ছা, এইবার এই যে কনসেপ্টটা বানিয়েছিল একজন, যে এইরকম মোবাইল ফোন হবে, এখানে এত বড় টাচ স্ক্রিন থাকবে, এত বড় স্পিকার থাকবে, এই থাকবে, একটা মানুষ বানিয়েছিল, তাকে আমরা কি বলছি? অন্ত্রপ্রেনর। এই অন্ত্রপ্রেনরের কি দরকার? প্রফিট। আর ওই যখন ব্যবসাটা শুরু করলো, ওর কাছে তো তখন এত এত টাকা ছিল না, সে কোনো একটা ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল, সে এই ব্যাংকে সে কি ফেরত দেবে? ইন্টারেস্ট।
আচ্ছা, এবার ধরো আমি বলছি, যখন এই লোকটা মোবাইল ফোনটা বানালো, সেইটা ধরো 100 টাকার মোবাইল ফোন হলো, সমস্ত পার্টস জুড়ে। সে যদি 100 টাকাতেই তোমাকে বেচে দেয়, তাহলে তো ওর চলবে না। 100 টাকাটা মোবাইলের দাম হলো সবকিছু জুড়ে। তারপরে ও তাতে নিজের প্রফিট ধরো 10 টাকা জুড়বে। এইখানে যে লোকজন কাজ করছে, তাদের জন্য প্রতি মোবাইল হয়তো 1 টাকা জুড়বে। এই যে ঘরটা দোকান ভাড়া নিয়েছে সে, সেটা নিয়ে চালাচ্ছে, সেটা হয়তো 2 টাকা জুড়বে। আর ব্যাংকে যে সেই টাকা ধার নিয়েছে, সেখান থেকে হয়তো লোন হিসেবে ইন্টারেস্ট 5 টাকা দিতে হবে। শেষ পর্যন্ত কত টাকা দাঁড়ালো তোমার কাছে অ্যাজ এ কনজিউমার? কত টাকা আসবে? 118 টাকা। এই 118 টাকা হচ্ছে মার্কেট প্রাইস। আর এই যে সবকটা ইন্ডিভিজুয়াল ছিল, এইগুলো হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। কি বললাম? কোনো একটা জিনিস যখন তৈরি হচ্ছে, সেটা তৈরি করার জন্য ল্যান্ড লাগে, ন্যাচারাল রিসোর্সেস। ল্যান্ড হতে পারে, কোন একটা দোকান হতে পারে, সেই ল্যান্ডের জন্য কি দিতে হয়? রেন্ট দিতে হয়। তারপরে সেই ফ্যাক্টরিটা যেখানে কাজ কারবার চলছে, সেখানে লেবার দিতে হয়, অনেক রকম মানুষ কাজ করে। সেই মানুষকে কি দিতে হয়? ওদের স্যালারি দিতে হয়। আচ্ছা, যখন ওই ফ্যাক্টরিটা শুরু হয়েছিল, সেই ফ্যাক্টরিটা শুরু করতে গিয়ে অনেকটা টাকা খরচ হয়। এত টাকা নিজে কোনো একজন অন্ত্রপ্রেনার লাগায় না, সেই টাকাটা ব্যাংক থেকে ধার করে। দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল। ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিতে হয়। তারপরে ওই লোকটা এত কষ্ট করে টাকা ধার করে, এত মানুষকে লাগিয়ে, এত দোকানপাট চালিয়ে তোমাকে মোবাইল ফোনটা বেচছে। ও তো আর সোশ্যাল সার্ভিস করছে না, ও নিজের জন্য কিছু রাখবে। দ্যাট ইজ কল্ড এন্টারপ্রাইজ। তাকেই বলা হচ্ছে প্রফিট। এই অবধি কারোর কোনো কোয়ারিজ থাকলে একবার বলো, বা কেউ কিছু বুঝতে না পারলে ডেফিনেটলি বলো। যারা প্রথমবার ইকোনমিক্স পড়ছো, বা এর আগে ইকোনমিক্স পড়া হয়নি, ছোটবেলায় পড়েছিলে, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে করতে পারো, নইলে আমি আবার এগিয়ে যাচ্ছি। Okay. এবার ইকোনমিজ এর কথা আসি। একটু আগেই সেইখানে মনে আছে ভারতের উদাহরণ দিয়েছিলাম, মিক্সড ইকোনমি, ক্যাপিটালিস্টের ইকোনমির উদাহরণ দিয়েছিলাম ইউএসএ। সেই জিনিসপত্রগুলো এখানে ফেরত এসছে। পৃথিবীতে মূলত তিনটে মেজর টাইপের ইকোনমি আছে। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, একটা হচ্ছে প্ল্যান্ড বা কমান্ড ইকোনমি, যাকে আমরা বলছি সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি মানে যেখানে ফ্রি মার্কেট ফর্ম। এই এমসিকিউ তে না এই ওয়ার্ড গুলো খুব ম্যাটার করে। মানে তোমাকে এমন ভাবে কোনো একটা কথা লিখবে, হয়তো সে ক্যাপিটালিস্ট ইকোনমি লিখলো না, ফ্রি মার্কেট ইকোনমি লিখে দিল, তখন তোমাকে বুঝতে হবে যে ক্যাপিটালিস্ট ইকোনমির কথা বলছে। তাই এইখানে যে হাইলাইটেড টার্ম গুলো, এইগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এইখানে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে কি বললাম? প্রফিট ইজ দ্য মেন গাইডিং ফ্যাক্টর। এখানে সরকার নিজের থেকে কোনো রেগুলেশন আনে না। এইটা পুরোটাই হচ্ছে রেগুলেটেড বাই কম্পিটিশন, বা রেগুলেটেড বাই মার্কেট। অটোমেটিক সেলফ রেগুলেটিং সিস্টেম বলে একটা কথা আছে। ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি হচ্ছে, যে যার কাছে যত টাকা আছে, সে সেই টাকা ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনকাম জেনারেট করতে পারে। সরকার ওকে বাধা দেবে না। মানে যদি আমি বলি, ধরো ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্টের একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমি বলছি টোটাল দেশের কাছে হয়তো 100 টাকা আছে, টোটাল জন 100 জন হয়তো দেশবাসী। ক্যাপিটালিস্ট ইকোনমি 100 টাকাকে এই 100 জনের ভেতরে ভাগ করবে না। এই 100 জনের মধ্যে যার যতটা সাধ্য, সে এই হিসাবে 100 টাকাটাকে নিয়ে নেবে। সোশ্যালিস্ট ইকোনমি সেখানে কি করছে? সোশ্যালিস্ট ইকোনমিতে সরকার কি করছে, এই 100 টাকাটাকে প্রত্যেককে চেষ্টা করবে সমানভাবে ভাগ করা। এইটা হচ্ছে সোশ্যালিস্ট আর ক্যাপিটালিস্টের বেসিক ডিফারেন্স। যেখানে সরকার ইন্টারফেয়ার করছে টাকাগুলোকে ডিভাইড করা, সবাই ওয়েলফেয়ার করার, সবাইকে লক্ষ্য রাখার। ক্যাপিটালিস্ট ইকোনমিটা সেরকম নয়। ক্যাপিটালিস্ট ইকোনমি হচ্ছে তোমার যতটা সাধ্য আছে, সেই অনুযায়ী তুমি কাজ করো, তুমি প্রফিট কামাও। এই যে সোশ্যালিস্ট ইকোনমিক্স, এইটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্র সরকার নয়, সেন্ট্রাল মানে দেশের সরকার প্ল্যানস দ্য ফাংশনিং অফ দ্য ইকোনমি বাই অ্যালোকেটিং রিসোর্সেস অ্যান্ড ডিকটেটিং প্রাইসেস ফর গুডস এন্ড সার্ভিস। মানে ধরো আমাদের দেশেই বলি, ধরো অ্যাপল কোম্পানি একটা ফোন বানালো, সে যদি সোশ্যালিস্ট ইকোনমিতে আসে, সরকার ঠিক করে দেবে যে তোমার মোবাইলের দাম 10 টাকার বেশি হবে না। সে যদি ক্যাপিটালিস্টে যায়, সে যদি দেখে যে তার লোকজন চাহিদা বেশি করছে, সে 10 টাকার বদলে 15 টাকা রাখতে পারে। যদি সেখানে আরো বেশি চাহিদা হয়ে যায়, সে এটাকে 25 টাকা করতে পারে। মার্কেট
পুরোপুরি ডিসাইড করবে কোন জিনিসের দাম কত হবে, কেমন হবে। আচ্ছা, এইখানে এই যে টার্মটা লেখা আছে প্লেজ ওনলি আ পেরিফেরাল নয়, পেরিফেরাল নয়, এটা পিভোটাল হবে। স্পেলিং এর লিখতে গিয়ে একটু চাপ হয়ে গেছে, এটা পিভোটাল রোল হবে। যাই হোক, এবার বুঝতে পারলে। এবার এই যে কথাটা দেখো, আন্ডার দিস টাইপ অফ ইকোনমি রিসোর্সেস আর অপটিমালি অ্যান্ড এফিসিয়েন্টলি ইউজ বিকজ দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। এইটাও হচ্ছে আগের ক্ষেত্রে, এইটা এখানে কি কারণে স্লাইডটা বানানোর সময় নিচে চলে এসছে। ম্যাক্সিমাইজ দ্য প্রফিট ক্যাপিটালিস্ট ইকোনমি, রিসোর্সেস অ্যান্ড অপটিমালি এফিসিয়েন্টলি ইউজড সেটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। এখানে যে কথাবার্তাগুলো দেওয়া আছে। এরপরে চলে আসি মিক্সড ইকোনমির কথা। মিক্সড ইকোনমি মানে কি, যেখানে কম্বিনেশন থাকবে, ক্যাপিটালিস্ট ইকোনমিরও কিছু গুণ থাকবে, সোশ্যালিস্ট ইকোনমিরও কিছু গুণ থাকবে। ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি করবে, যেখানে আদানি আম্বানির মতো বড় বড় সংস্থা থাকবে, তারা নিজেরা ক্যাপিটাল লাগিয়ে নিজেদের প্রফিট ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। আবার ইন্ডিয়ান রেলের মতো কিছু পাবলিক সেক্টর কোম্পানিও থাকবে, যারা ডিসকাউন্টেড রেটে বা খুব অল্প পয়সাতে মানুষজনকে ওয়েলফেয়ার করাবে। Welfare of the society is also considered. Under this economy, resources are owned by government as well as private individuals. এখানে ইন্ডাস্ট্রি থাকবে, সেখানে কিছু প্রাইভেট ক্যাপিটালিস্টও থাকবে, আবার সরকারও থাকবে, যেখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির হাতে থাকবে। কো এক্সিস্টেন্স অফ প্রাইভেট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক সেক্টর, এইটা হচ্ছে মূল কথা মিষ্টি ইকোনমি। তারপর এখানে যদি ইন শর্ট তাহলে বুঝে নিই কি বলবো, যে আমি বলবো ক্যাপিটালিস্ট সেটা হচ্ছে সরকারের হাতে কিচ্ছু থাকবে না, সোশ্যালিস্ট সেখানে সরকারই হচ্ছে সব কথা, আর একটা মিক্স যেখানে সরকারও থাকবে প্রাইভেটও থাকবে। সিম্পল, ঠিক আছে। ওকে, আগে এইখানে একটা ফ্লো অফ ইনকাম এন্ড প্রোডাক্ট, এইটা একবার দেখে নাও, এটা পরবর্তীকালে অনেক জায়গাতে কাজে লাগবে। যেমন এইটা হচ্ছে হাউস হোল্ডস মানে কনজিউমার মানে হচ্ছে আমরা, আর এইখানে হচ্ছে ফার্মস মানে ওই যে বিজনেস যারা। কিরকম কি হচ্ছে ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। এটাকে ধরে নেওয়া হচ্ছে টু সেক্টর ইকোনমি, যেখানে শুধু হাউস হোল্ড আছে, কনজিউমার আছে, শুধু বিজনেস আছে বা শুধু প্রডিউসার আছে। হাউস হোল্ড টাকা খরচ করছে, সেইটা বিজনেসের কাছে যাচ্ছে। এই যে দেখো কনজামশন এক্সপেন্ডিচার, বা একটা এক্সাম্পল ওইটাই ধরো, তুমি একটা বাজার থেকে মিষ্টির বাক্স কিনেছে 100 টাকা দিয়ে, এই 100 টাকাটা ঘুরে ঘুরে পৌঁছে গেল ফার্মের কাছে। ফার্ম কি করলো, সেই টাকাটার কিছুটা টাকা ফিনান্সিয়াল মার্কেটে রাখলো, মানে স্টক মার্কেট বলতে পারো, ব্যাংকে রাখলো হতে পারে, সেখান সেটা ওর ইনভেস্টমেন্ট হলো। আবার এখান থেকে ও কিছু টাকা চেয়ে লোনও নিতে পারে, তাকে ব্যাংকের তরফ থেকে ইনভেস্টমেন্ট বলা হচ্ছে। আচ্ছা, এই যে 100 টাকাটা তোমার কাছে পৌঁছলো, এই 100 টাকার হিসেবে তুমি একে প্রোডাক্ট বা সার্ভিস কিছু একটা অফার করবে। এবার বলি, এই যে বিজনেস প্রডিউসারটা আছে, এর এখানটায় কিছু মানুষ কাজ করে, তাদের স্যালারি দিতে হবে। সেটা কোনো একটা দোকান আছে, তার রেন্ট দিতে হবে। সে ব্যাংক থেকে টাকা নিয়েছে, এই যে ইনভেস্টমেন্ট ব্যাংকের হয়েছে, সেখানে ইন্টারেস্ট দিতে হবে। সে কিছুটা টাকা প্রফিট হিসেবে নিজের ঘরে নিয়ে যাবে। সেই টাকাগুলো তো আবার বিজনেস থেকে বেরিয়ে হাউস হোল্ড ইনকামের মধ্যে চলে আসবে। মানে এই যে ওয়েজেসটা হলো, ধরো এইখানে যে বিজনেস ওনার, তার কাছ থেকে কিছুটা টাকা তো স্যালারি হিসেবে ঘরের ইনকামে আসবে, সেই আবার ওই ইনকাম দিয়ে আবার ওই ফার্মের কোনো একটা জিনিস কিনছে। খুব সহজে যদি বলি এটা বলতে পারি, ধরো এখানে ওই মিষ্টি কোম্পানিটা ছিল, মিষ্টির দোকানে কাজের দাদাও থাকে, তুমি 100 টাকা দিয়ে মিষ্টি কিনেছো, সেই 100 টাকার থেকে হয়তো 5 টাকা স্যালারি পেয়েছে ওই কাজের দাদাটা, সেই দোকানটা যেখানে ভাড়া নেওয়া হয়েছে সে 10 টাকা পেয়েছে, সে হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছিল সে 5 টাকা পেয়েছে, আর যে মিষ্টি ময়রা সে হয়তো 10 টাকা প্রফিট হিসেবে নিয়েছে। ওই 10 টাকা বা ওই যে কাজের দাদাটা 5 টাকা পেয়েছে, সেও তো গিয়ে মার্কেটে আবার খরচ করবে, সেটা আবার ঘুরে ফিরে ফার্মস এর কাছে আসবে। হাউস হোল্ডের কাছে যে টাকা আসবে তার কিছু টাকা সে সেভ করবে, সে কোথায় সেভ করবে, সে হয় ব্যাংকে সেভ করবে, নইলে স্টক মার্কেটে সেভ করবে, সেই টাকাটা আবার ইনভেস্টমেন্ট হিসেবে ফার্মস এর কাছে যাবে। এইটা বেসিক্যালি ফ্লো হচ্ছে। এইখানে আমরা টু সেক্টর ইকোনমিক ধরেছি, তার জন্য এইভাবে টাকাটা ফ্লো দেখানো হচ্ছে। এইখানে গভর্নমেন্টকে ইনকর্পোরেট করা যেতে পারে, এইখানে ফরেন এডস কে ইনকর্পোরেট করা যেতে পারে। তাকে আমরা পরবর্তীকালে আরো পড়বো, যখন আরো বড় সেক্টর ইকোনমি পড়বো, যেখানে ইনজেকশন বলে একটা জিনিস থাকবে। কি জিনিস সেগুলো যখন পড়বো তখন আরেকবার ক্লিয়ার করে দেবো। দেখো, তাহলে এবার আমরা চলে আসি আবার ইকোনমির বিভিন্ন সেক্টর গুলোতে। এতক্ষণ অব্দি ইকোনমিকে আমরা দুই তিন ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি, প্রথমত পড়েছি
ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। তার আগে পড়েছি ইকোনমিক্স পড়ার জন্য দুইটি টাইপ হয়, একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। এরপরে চলে আসছি এই যে ইকোনমি হয়, ইকোনমি বিভিন্ন সেক্টর আছে, সেক্টর গুলো কি কি বা কিভাবে ভাগ হয়েছে সেই জিনিসটা একটু দেখে নেওয়া যায়। আচ্ছা, এইখানে একটা থিওরি দেওয়া আছে, এই তিনজন ভদ্রলোক ডেভেলপ করেছিলেন, নাম মনে রাখতে পারো, হাইলাইট করা আছে, খুব ইম্পর্টেন্ট, তা বলবো না। সেক্টর গুলো কি কি? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর। ওই আগের পিডিএফটাই যেটা ছিল এরকম একটা গোল ছিল, বড় গোল ছিল, আরো বড় গোল ছিল, ওইটাই এখানে বলা হচ্ছে। প্রাইমারি সেক্টর মানে যেখানে মূলত ন্যাচারাল রিসোর্সেস থাকবে, খুব সহজে বলতে গেলে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিকে মূলত তিনটে সেক্টরে ভাগ করা যায়: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে কি? যেখানে মূলত ন্যাচারাল রিসোর্সেস নিয়ে কাজ হবে। আমি যদি খুব সহজে মনে রাখার জন্য বলি, মাটি বা মাটি রিলেটেড কাজকর্ম হবে। মাটি মানে এগ্রিকালচার হবে, লাইভ স্টক রিয়ারিং মানে পশুপালন, গবাদি পশুপালন হতে পারে, ডেয়ারি ফার্মিং, ফিশিং, বোঝাতে পারলাম, এমনকি মাইনিং, যেখানে মাটি রিলেটেড কাজকর্ম, তাকে আমি খুব সহজে বলতে পারি প্রাইমারি সেক্টর, ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর, আচ্ছা হ্যাঁ, প্রাইমারি সেক্টরকে মূলত এগ্রিকালচার বলা হয় বা এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস বলা হয়, যেটা বললাম। তারপরে আসছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরকে আরো একভাবে বললে বলা হয় ম্যানুফ্যাকচারিং সেক্টর। এটা খাতাতে তোমরা লিখে নিও। ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে এই প্রাইমারি সেক্টরে যে ন্যাচারাল রিসোর্সেস গুলো হলো সেইগুলোর প্রসেসিং করা, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। র মেটেরিয়ালস অর ইনপুটস টু ম্যানুফ্যাকচার ভ্যারিয়াস কমোডিটিস। একটা এক্সাম্পল যদি সহজে বলি তাহলে বলি এগ্রিকালচার। এগ্রিকালচারে তুমি হয়তো ধান তৈরি করলে, ধান বেচলে মার্কেটে, সেটা হয়ে গেল প্রাইমারি সেক্টর। ওই ধান ব্যবহার করে কোনো একজন ভদ্রলোক বানিয়ে ফেললেন নাস্তা, চিড়ে, আদার্স, কি বলে এটাকে, এখন খুব চলছে শীতকালে জয়নগরের মোয়া, সেইগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর। যেখানে প্রাইমারি সেক্টরের কোনো একটা ইনগ্রিডিয়েন্টকে সে র মেটেরিয়াল হিসাবে ইউজ করবে, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি সেক্টর। আচ্ছা, আমি মাইনিং বলেছি, এখানে একটা মাইনিং এটাও হতে পারে, আর একটা মাইনিং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেসিক্যালি সেলিং। মানে আয়রন রড তো আমি পাই না, আয়রনটা আমি এক্সট্রাক্ট করতে পারি, আয়রন রড আকারে বেচা, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। ধরো আমি বলছি তুমি বাড়িতে বাগান করলে, বাগানে হয়তো তুমি ফলের চাষ করেছো, তুমি পেয়ারা বানিয়েছো, পেয়ারা যখন তুমি মার্কেটে বেচলে, দ্যাট ইজ প্রাইমারি সেক্টর। সেই পেয়ারাটা কোনো একজন ভদ্রলোক কিনে তার বাড়িতে প্লান্ট লাগিয়ে ফুড প্রসেসিং করে পেয়ারার আচার বানিয়ে তিনি মার্কেটে বেচছেন, দ্যাট ইজ সেকেন্ডারি সেক্টর। এই যে ম্যানুফ্যাকচারিং থাকে। ওকে, তারপর আছে টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টরকে মূলত বলা হয় সার্ভিস সেক্টর। আমাদের দেশের খুব বড় একটা জিডিপির পোর্শন আছে এখান থেকে। সার্ভিস সেক্টরটা কি? প্রোডাকশন অফ সার্ভিসেস ইনস্টেড অফ এন্ড প্রোডাক্টস। মানে ধরো আবার বলি, সেই এইখানে প্রাইমারি সেক্টরের এক্সাম্পল হিসেবে ধরো আমি দিলাম লেড, মানে ব্যাটারির বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো পাওয়া যায়, সেই ব্যাটারি কম্পোনেন্ট গুলো বানানো হলো সেকেন্ডারি সেক্টর, সেটা বানিয়ে ফেললাম আমি ব্যাটারি। এই ব্যাটারিটাকে যখন আমি মার্কেটে বেচছি, তার জন্য যখন আমি একটা কল সেন্টার চালাচ্ছি, দ্যাট ইজ কল্ড টার্সিয়ারি সেক্টর। এই যে আমরা চারিদিকে শুনি না আমাদের খুব আইটি সেক্টর, আইটি সেক্টর অ্যাকচুয়ালি টার্সিয়ারি সেক্টর, যদি সে শুধুমাত্র সার্ভিসেস প্রোভাইড করে। এই টার্সিয়ারি সেক্টরের আবার দুটো ভাগ হয়, যদি একটু হাই লেভেলে কোশ্চেন আসে তখন আসতে পারে। টার্সিয়ারি সেক্টরকে কি বললাম? সার্ভিস সেক্টর বললাম। এইগুলোর কিন্তু আবার এক একটা কালার কোড হয়। যেমন আমি যদি বলি প্রাইমারি, এইটা খাতায় লিখে নেও সবাই, আমার এখানে লেখা নেই। প্রাইমারি সেক্টরকে বলা হয় রেড কলার জবস, সেকেন্ডারি সেক্টরকে বলা হয় ব্লু কলার জবস, টার্সিয়ারি সেক্টরকে কি বলা হয়? হোয়াইট কালার জবস। ইয়েস, হোয়াইট কালার জব। এইগুলো একটু মাথায় রাখবে সবাই। এবার এই যে হোয়াইট কলার জবস বা টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, এইটার আবার দুটো ভাগ, একটাকে কোয়াটারনারি সেক্টর বলা হয়, আর একটাকে কুইনারি সেক্টর বলা হয়। কোয়াটারনারি বা কুইনারি মানে এটা ধরে নিতে পারো 4 নম্বর, এটা ধরে নিতে পারো 5 নম্বর। কোয়াটারনারি সেক্টরকে বলা হয় নলেজ সেক্টর। কারা এরা?
সফটওয়্যার ডেভেলপার, ট্যাক্স কনসালটেন্টস, এদেরকে ধরা হয়, যারা বেসিক্যালি সার্ভিস প্রোভাইড করছে বাট সার্ভিসেরও হায়ার কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করছে। তাদের থেকেও যারা হায়ার সার্ভিস কোয়ালিটি প্রোভাইড করছে তাদেরকে আমরা বলছি কুইনারি বা গোল্ড কলার জবস। তারা কারা? যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে, যারা রিসার্চ সাইন্টিস্ট, মিডিয়া, পলিটিশিয়ান, তাদেরকে বলা হয় কুইনারি, গোল্ড কলার। বলতে পারো বেসিক্যালি দেশের খুব হাই লেভেল থিঙ্কিং যারা বা থিঙ্ক ট্যাঙ্ক যারা, তাদেরকে কুইনারি সেক্টর বলা চলে। আচ্ছা, আমাদের দেশ পুয়ার কান্ট্রি, কিন্তু তারপরেও আমাদের দেশে সব থেকে বেশি কন্ট্রিবিউশন আসে সার্ভিস সেক্টর থেকে। এইটা একটা যেরকম কখনো কোয়েশ্চেন এমসিকিউ আসতেই পারে, যে জেনারেলি যারা আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি, তারা কিন্তু আটকে আছে কোন সেক্টরে? যারা আন্ডার ডেভেলপ তারা মূলত প্রাইমারি সেক্টরে আছে, যারা ডেভেলপিং তারা সেকেন্ডারি সেক্টরে আছে, যারা ডেভেলপ তারা টার্সিয়ারি সেক্টরে আছে। কিন্তু ইন্ডিয়া ডেভেলপিং হয়েও টার্সিয়ারি সেক্টর থেকে বেশিরভাগ ইনকাম জেনারেট করে। কতটা কি ইনকাম জেনারেট করে সেটা আমি পরের স্লাইডে অ্যাড করে রেখেছি, অবশ্যই বলবো। তার ততদূর অব্দি পৌঁছাই। এই যে এই কথাগুলো এইখানে ডিটেলস আমি বলে দিয়েছি। এইটাই আমি বলতে চাইছিলাম, এটা সেক্টরাল ব্রেকডাউন অফ ইন্ডিয়ান ইকোনমি। ভারতে যে টাকা পয়সা গুলো আসছে সেটা কি করে। আগেই বলেছি প্রাইমারিকে আমি কি বলছি, রেড। ব্লু কে আমি বলছি, সরি, সেকেন্ডারি কে আমি বলছি ব্লু, মানে কলার জব যেটা বলছে। টার্সিয়ারি হোয়াইট কলার। কোনটা কি সেটা দেখো এখানে লিখে দেওয়া আছে। এই দেখো মাইনিংটা প্রাইমারি সেক্টরেই আছে, ম্যানুফ্যাকচারিং সেকেন্ডারি সেক্টরে আছে, ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট। তুমি যদি বলো যে আচ্ছা আমি যে ওলা উবার করি, ওলা উবারে যে দাদাটা আমাকে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ড্রপ করে দেয়, বা জোম্যাটো থেকে যে দাদাটা আমার বাড়িতে এসে চিকেন চাউমিন দিয়ে যায়, তারা সবাই কিন্তু এই টার্সিয়ারি সেক্টরের ভেতরেই পড়ে। স্যার, এইবার হ্যাঁ, বলছিলাম যে যদি এমসিকিউ তে শুধু মাইনিং দেয়, তাহলে মাইনিং তাহলে কোন সেক্টরের মধ্যে আমরা ফেলতে পারি? মাইনিং প্রথমত প্রাইমারিতেই রাখবে। আমি কি বললাম, লোহার খনি থেকে লোহা আয়ন, মানে সরি কি বলে ওটাকে, হেমাটাইট যেটা, সেটাই যদি বার করি, তাকে আমি কিন্তু প্রাইমারিতেই রাখবো। কিন্তু সেটা যখন টিস্কোর ইয়েতে প্রসেস হয়ে লোহার রড হিসেবে বাইরে যাচ্ছে, তখন সে সেকেন্ডারি সেক্টরে চলে এসছে। ওকে, ঠিক আছে। এরপরে আমি দেখি যে আমাদের দেশে জিডিপি, যেটা জিডিপি কাকে বলে পরের স্লাইড গুলোতে আসছি পাবো। জিডিপি বলতে পারি যে ধরো দেশের ভেতরে টোটাল 100 টাকা আছে, সেইটাই হচ্ছে দেশের জিডিপি। স্যার, ডিটেলস, হ্যাঁ প্লিজ। হ্যাঁ বলছিলাম যে স্যার, আমাদের এটা দেখা গেলো যে আমাদের ইনকাম বেশি হয় হচ্ছে টার্সিয়ারি সেক্টর থেকে, আর সব থেকে হ্যাঁ, বেশি লোকজন ইনভলভ ওটা স্যার আমি প্রাইমারি সেক্টর এইখানে হবে। যে এই যে এইটা স্লাইডটা আছে, এইখানেই আমি এক্ষুনি ইনক্লুড করতে চলেছি ওইটা, এই ওকে স্লাইডে ওকে, এখানেই ওইটা লিখে দিচ্ছে। হ্যাঁ, একটু দেখো বুঝতে পারবে। জিডিপিতে যদি কন্ট্রিবিউশন বলি, প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন সব থেকে কম, 20%। এটা কত সালে, 2020-21-এর ইকোনমিক সার্ভে অনুযায়ী বলছি। এই ডেটা চেঞ্জ হতে পারে, নতুন যেটা সার্ভে হবে তার উপরে। আচ্ছা, এইখানে দেখো লেখা আছে মোস্ট পপুলেশন আর ইনভলভ ইন প্রাইমারি সেক্টর। দেশের ভেতরে বেশিরভাগ মানুষ প্রাইমারি সেক্টরে আছে, তার কন্ট্রিবিউশন দেশের জিডিপিতে মাত্র 20%। সেকেন্ডারি সেক্টর যেটা ম্যানুফ্যাকচারিং সেক্টর, তার ক্ষেত্রে এটা 26%। টার্সিয়ারি সেক্টর যেটা সার্ভিস সেক্টর বললাম, তার ক্ষেত্রে দেশের কন্ট্রিবিউশনে জিডিপিতে 54%। সব থেকে বেশি ভ্যালু জেনারেট হচ্ছে। এবার তুমি যেটা বললে সেটাকে আমি বলছি LFPR, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এইটা হচ্ছে যে দেশের কতটা মানুষ কোথায় কাজ করছে। সেটা যদি বলি প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে 54.6%। দেশের এত জনতা প্রাইমারি সেক্টরে কাজ করছে। সেটা যদি সেকেন্ডারি সেক্টর বলি তাহলে সেটা হচ্ছে 24.3%। দেশের এত মানুষ সেকেন্ডারি সেক্টরে কাজ করছে। আর যদি টার্সিয়ারি সেক্টর বলি, সার্ভিস সেক্টর, 21.1%। এইটা হচ্ছে গল্পটা যেটা আমি বললাম, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এটা কিন্তু আমি বলেছি টোটাল পপুলেশনের। তোমাদের সবাইকে আমি একটা টাস্ক দেব, এই লেবার ফোর্স পার্টিসিপেশন রেটে উইমেনের ক্ষেত্রে কতটা কি কন্ট্রিবিউশন আছে, সেইটা তোমরা নিজেরা খোঁজ করে খাতায় লিখে রাখবে। ক্লিয়ার? এবার আমি একটা কোয়েশ্চেন করতে চাই, এতক্ষণ অবধি আমি যে পড়ালাম, আমার পড়ানোটা কোন সেক্টরের মধ্যে আসবে? টার্সিয়ারি স্যার। টার্সিয়ারি।
টার্সিয়ারি টার্সিয়ারি স্যার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো তোমার অন্যান্য অ্যাসপিরেন্ট বন্ধুদের সঙ্গে। এবং কম্পিটিটিভ পরীক্ষার দুনিয়ায় আমাদের হ্যান্ডহেল্ড গাইডেন্স পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরটিতে যোগাযোগ করো। ধন্যবাদ।